কম্পাস আজকের পর্বে দেখা যায় কম্পাসকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য জেল থেকে বের করা হয়। আর তখনই পুলিশ অফিসাররা বলতে থাকে দড়ি বের করো, ওকে দড়ি দিয়ে বাঁধতে হবে। তখন অফিসার বলতে থাকে কেন, কি হয়েছে? তখন দেখা যায় কনস্টেবল বলতে থাকে আসলে ছাত্রছাত্রী তো যদি আবার আমাদের আমাদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এই জন্য বলছিলাম। তখন দেখা যায় অফিসার বলতে থাকে না, ও এমনটা করবে না, আমার বিশ্বাস ও এমনটা করবে না। কারণ ওর ওর চরিত্রে যে দাগটা লেগেছে, ও একজন স্টুডেন্ট। ও যদি এভাবে এভাবে পালিয়ে যায় তবে ও জানে যে ওর পুলিশের খাতায় এমনি একটা নাম রয়েছে, আর যদি পালানোর নাম ওঠে তবে ওর পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর ওর ক্যারিয়ারটা কোথায় দাঁড়িয়েছে ও অবশ্যই জানে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমাকে নিয়ে আপনাদের এতটা ভাবতে হবে না, আপনাদের নিজেদেরটা নিজেরা ভেবে নিন। আর আমাকে যে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নিয়ে চলুন, সেখানে গেলে প্রমাণ হয়ে যাবে যে আমি দোষ করিনি, আমি নির্দোষ। তখন দেখা যায় অফিসাররা বলতে থাকে তুমি যে কি দোষী আর কি নির্দোষ সেটা অভিজ্ঞান দত্ত প্রমাণ করে দেবে। তুমি বুঝতে পারছো না অভিজ্ঞান দত্ত কত বড় একটা উকিল যে কিনা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদিকে দেখা যায় মাহি কোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপরে দেখা যায় নিজের মাকে বলতে থাকে আচ্ছা মা, জেম্মাকে দেখছি না, জেম্মা কোথায়? তখন দেখা যায় মাহির মা বলতে থাকে জেম্মার খোঁজ আর তোমাকে করতে হবে না, তুমি তো তুমি তো দেখছি ভালোই বাড়ির খবর মানুষকে বাইরে বাইরে বলে বেড়াচ্ছ। ছি মাহি, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। এরপরে দেখা যায় তখন মুক্তি এসে বলতে থাকে তুমি কিন্তু ওকে এভাবে বলতে পারো না, ওকে আমি বলেছি যে ও যেন সবকিছু নজরে নজরে রাখে। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে তুমি হয়তো ভুলে গেছো যে তোমাকে দিদিভাই কি বলেছিল, তুমি কিন্তু আমাদের খেয়ে আমাদের উপরে ছুরি মারছো। তাই বলছি তোমাকে তো দিদিভাই তোমার জায়গাটা দেখিয়ে দিয়েছিল, তাও কি তোমার মনে নেই? তখন দেখা যায় মাহির মা বলতে থাকে কেন, কেন, তোমার কি একটুও লজ্জা নেই? তোমাকে তো দিদিভাই তোমার নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছিল, তাই না? তখন মুক্তি বলতে থাকে তুমি ভুলে যাচ্ছ যে অখিলেশ কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে, অখিলেশ কিন্তু সবার সামনে বলেছে যে এসব কিছুর দায়িত্ব আমার। তখন দেখা যায় মাহি বলতে থাকে মা, তুমি মুক্তি মাসির সঙ্গে এভাবে কথা বলছো কেন? তখন দেখা যায় মাহির মা বলতে থাকে তোমাকে এতটা ভাবতে হবে না, তুমি নিজেরটা ভাবো মা। তোমাকে তোমাকে এত কিছু করতে হবে না, তুমি তোমার পড়াশোনায় কনসেপ্ট করো। আর আর নিজের নিজের পড়াশোনায় নিজে মন দাও, অন্যের তাই তোমাকে কুচকাচালি করতে হবে না। এরপরে দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে তুমি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, তোমাকে বলা হয়েছে যে তুমি শুধু বাড়িটা সামলাবে। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে দাদা আপনি এভাবে আমার সঙ্গে কথা বলছেন? তখন অখিলেশ বলতে থাকে তুমি হয়তো ভুলে গেছো যে এ বাড়ির দায়িত্ব আমি মুক্তির হাত থেকে ঋতুজার হাত থেকে নিয়ে মুক্তির হাতে তুলে দিয়েছি। সো তুমি এ বাড়িতে আগের মতোই সব কিছু করবে, শুধু মুক্তির সঙ্গে মিলে ঋতুজাকে বাদ দিয়ে। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে সরি দাদা, এটা আমি করতে পারবো না, কারণ আমি আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি থেকে আমি দিদিভাইয়ের কথা মতোই সব কিছু করি। আজকে হঠাৎ করে আপনারা বলবেন বলে আমি দিদিভাইকে বাদ দিয়ে আমি এই মুক্তিদির কথা মতো চলবো, এটা সম্ভব না। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এ বাড়িটাতে আমারও অধিকার আছে। এদিকে দেখা যায় কম্পাসকে কোর্টে নিয়ে আসা হলে তখন সাংবাদিকরা কম্পাসকে ঘিরে ধরে আর বলতে থাকে আপনার বিরুদ্ধে যে কেসটা উঠেছে এটা কি সত্যি? আপনি কি সত্যি বিহান চৌধুরীকে মারতে চেয়েছিলেন? এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে এড়িয়ে ভিতরে চলে আসে। এরপরে দেখা যায় এদিকে অভিজ্ঞান দত্তকে রেডি করে দেয় মোনালিসা। মোনালিসা বলতে থাকে দাদু যেভাবেই হোক তুমি কিন্তু কম্পাসকে শাস্তি পাইয়েই দেবে, এটা আমার বার্থডে গিফট হবে। আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু চাই না, দামি দামি বাড়ি কিচ্ছু চাই না। আমি শুধু চাই কম্পাস যেন শাস্তি পায়, ও যেন বিহানের কাছে আর না আসতে পারে, বিহান যেন সারা জীবনের জন্য আমাকে আপন করে নেয়, কম্পাসকে ওর জীবন থেকে যেন দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে এটা এটা তো তোমাকে আমি অবশ্যই গিফট দেব, আর এই গিফটটা আমি আমার নিজেকেও দেব। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আমার তো খুব এক্সাইটেডমেন্ট হচ্ছে যে আমি কম্পাসের শাস্তি পাওয়া মুখটা দেখি, আমি তোমার সঙ্গে যাই না? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে মোটেও না, তুমি আমার সঙ্গে যাবে না, তুমি সবসময় এখন বিহানের কাছে থাকবে, যাতে বিহানের জ্ঞান ফিরতে বিহান তোমাকে দেখে
বুঝতে পারে যে বিহানের এই অবস্থায় কম্পাস নয়, তুমি ওর পাশে ছিলে। সবাই যাতে ওকে বলে যে আপনার ওয়াইফ আপনার পাশে ছিল না, আপনার গার্লফ্রেন্ড মোনালিসাই আপনার পাশে ছিল। মেয়েটা দিনরাত কখনো ঘুমায়নি, শুধু আপনার দেখভাল করে গেছে। আর তখন বিহানের মনে তোমার জন্য কতটুকু জায়গা তৈরি হবে তুমি বুঝতে পেরেছো? এই বলে অভিজ্ঞান দত্ত চলে যায়। তখন মোনালিসা বলতে থাকে, দাদু তো ঠিকই বলেছে, আর আমার কত যে ভালো লাগছে, কতদিন পরে বিহান আমাকে নিজের করে নেবে। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত কোর্টের ভিতরে এলে তখন সাংবাদিকরা অভিজ্ঞান দত্তকে ঘিরে ধরে আর বলতে থাকে, কম্পাস যে আপনাকে কিছুদিন আগে একটা বিপদে ফেলেছিল, আপনার নাতনিকে নিয়ে একটা স্ক্যান্ডেল ছড়িয়েছিল, এটার জন্যই কি আপনি কম্পাসের বিরুদ্ধে কেস লড়ছেন, নাকি এর মধ্যে কোনো অন্য রহস্য আছে? আপনি কম্পাসকে বিহান চৌধুরীর কেসটা কেন হাতে নিলেন, এটার রহস্য কি? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এটা এটা আমার নিজ কোনো ব্যক্তিগত কেস নয়, এটা আমি নিয়েছি কারণ কম্পাসের মতো একজন ক্রিমিনাল যদি বাইরে থাকে তবে মানুষের ক্ষতি হতে পারে, এই জন্য আমি এই কেসটা হাতে নিয়েছি, শুধু এইটুকুই, ব্যাস, আর অন্য কিছু নয়। তখন রুদ্র মেঘমালাকে বলতে থাকে, দেখেছো, অভিজ্ঞান দত্তর মতো উকিলের সামনে কেউ দাঁড়াতে পারে না। আমাদের বেশ কয়েকটা জমির ঝামেলায় অভিজ্ঞান দত্ত আমাদের জিতিয়েছিল। উনি যা উকিল না, ওনার সামনে কেউ দাঁড়াতে পারে না। এরপরে দেখা যায় কোর্টের মধ্যে কম্পাস একা একা দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত আসে। অভিজ্ঞান দত্তকে দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে যে বাড়ি থেকে কেউ আসলো না। ঠিক তখনই রুদ্র ও মেঘমালা আসে। এরপরে কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুমি একদম ভয় করবে না, আমরা আছি তো। এরপরে অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক কম্পাসকে আজকে আমি সর্বনিম্ন 10 বছরের সাজা পাইয়ে দেবই। ওকে যেভাবেই হোক আমি সাজা পাইয়েই ছাড়বো, কিছুতেই ছাড়বো না। এরপরে দেখা যায় অখিলেশ, মুক্তি ও মাহি তিনজনেই কোর্টে চলে আসে। আর ওদের দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, সবাই এলো, এবার তো কোর্টের কাজও শুরু হয়ে যাবে, কিন্তু এখনো মা আসছে না কেন? মাও কি আমার উপরে রাগ করে আছে? মা এখন পর্যন্ত একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না। মা কি চাইছে? মা কি সত্যি ভাবছে যে আমার জন্য ওনার ছেলের এই অবস্থা হয়েছে? তবে তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় কম্পাস আরও ভাবতে থাকে, আমি কি করব? এখানে যদি মা না আসে আমি তো এখানে কিছু বলার শক্তিই পাবো না, আর যদি মা থাকতো তবে একটু মনের জোর পেতাম। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে থাকে, আজকে কম্পাস তোমার যে কি হবে তুমি বুঝতেই পারছো না। এরপরে বিচারক অভিজ্ঞান দত্তকে বলতে বললে তখন অভিজ্ঞান দত্ত বলতে শুরু করে, প্রথম কেস দিয়েছে নোবেল ফিউচার অফ কলেজের মধ্যে বেআইনি রিসার্চ করার জন্য, মালিকপক্ষ থেকে কোনো পারমিশন না নিয়ে রিসার্চ করার জন্য ওনাকে প্রথম কেসটা দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার কেস ওনার নিজের স্বামী বিহান চৌধুরীকে সেই কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত করে মেরে ফেলার চেষ্টার জন্য। আর বিহান চৌধুরী এখন কোমায় পড়ে আছে। এদিকে দেখা যায় মোনালিসা টিভিতে সবকিছু দেখছে আর হাসছে। মনে মনে বলছে, কম্পাস আজকে তোমার শেষ দিন, তোমাকে আর কখনোই বাইরে বের করা হবে না, সারাটা জীবন তুমি জেলের পেছনেই কাটিয়ে দেবে। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত আরও বলতে শুরু করে, আরও অনেক কেসই আছে ওর নামে, ওর সঙ্গে ওর স্বামীর কোনো বনিপনা হয়নি। বিহান চৌধুরী কখনো ওকে নিজের স্ত্রী বলে মানতই না। বিহান চৌধুরী মোনালিসা দত্ত মানে আমার নাতনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। উনি আমার নাতনিকে পছন্দ করে আর আমার নাতনিকেই বিয়ে করতে চায়, কিন্তু মাঝখান থেকে কম্পাস ভৌমিক বিহান চৌধুরীকে ফাঁসিয়ে বিয়ে করে নেয়। এটাও একটা চক্রান্ত ছিল, আমি সেই সম্পর্কে যেতে চাচ্ছি না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, উনি সব বলছে, আমাকেও একটু বলার সুযোগ দেন, আমি সব কিছু বলতে চাই। তখন দেখা যায় আদালত থেকে বলতে থাকে, তোমাকে যখন বলতে বলা হবে তখন বলবে, এখন কথা বলো না, এখন ওনাকে বলতে দাও। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত আরে অনেক মিথ্যে কথা কম্পাসের বিরুদ্ধে বলতে থাকে। কম্পাসকে ফাঁসানোর জন্য আরো অনেক কিছু বলতে থাকে। মেঘমালা বলতে থাকে, দেখেছো এই অভিজ্ঞান দত্ত কত মিথ্যে কথা বলছে, এবার মনে হচ্ছে ওর মুখে গিয়ে চুনকালি মাখিয়ে দিই। এভাবে একজন বয়স্ক লোক হয়ে কি করে মিথ্যে কথা বলতে পারে? তখন দেখা যায় রুদ্র বলতে থাকে, ওরা হচ্ছে উকিল, ওদের সঙ্গে ওরা এভাবে কথা বলে অভ্যস্ত, আর অভিজ্ঞান দত্ত যা মানুষ, ওর সঙ্গে তুমি পারবে না, আর কোনো উকিলই ওর সামনে দাঁড়াতে পারে না। আমি কিছু বুঝতে পারছি না। এরপরে দেখা যায় কম্পাসের উকিলকে কথা বলতে বললে তখন দেখা যায় কম্পাসের উকিল সবাইকে অবাক করে দিয়ে
থেকেই বলতে থাকে, আমার একার পক্ষে কম্পাস ভৌমিকের হয়ে লড়া সম্ভব না, তাই আমি এখানে লড়ছি না। এরপরে দেখা যায় এ কথাটা শুনে অবাক হয়ে যায় কম্পাস, মেঘমালা ও বাড়ির সবাই। এরপরে দেখা যায় এম, কম্পাস বলতে থাকে, আপনি এভাবে এভাবে কি করে আমার কেসটা মাঝপথে ছেড়ে দিতে পারেন? আপনি কি বলছেন এসব? তখন দেখা যায় লোকটি বলতে থাকে, হ্যাঁ, আমি যা বলছি ভেবেই বলছি, আমি একা কেসটা লড়তে পারবো না। তখন মেঘমালা বলতে থাকে, এটা আপনি কি করে করতে পারেন? আপনাকে তো মা অ্যাপয়েন্ট করেছিল, তাই না? তখন দেখা যায় আদালত থেকে বলতে থাকে, আপনি একদম কথা বলবেন না, মাঝখানে কথা বলতে আপনাকে আমি বারণ করেছি, আর যদি কথা বলেন তবে আমি আপনাকে কোর্ট থেকে বের করে দিতে বাধ্য হব। এরপরে দেখা যায় মেঘমালা বসে পড়ে, তখন কম্পাসকে বলতে বলে জজ সাহেব। এরপরে কম্পাস বলতে থাকে, আমি এখন আর কি বলবো, আমার তো এখানে কিছু বলার নেই। তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে, আচ্ছা, তোমার কি আদালত থেকে সরকারিভাবে কোনো উকিল চাই? তখন দেখা যায় কম্পাসের উকিল বলতে থাকে, না, ওনার কোনো উকিল চায় না। তখন দেখা যায় আদালত থেকে বলতে থাকে, উনি উকিল নেবে কি নেবে না সেটাও কি আপনি সিদ্ধান্ত নেবেন? তখন দেখা যায় উকিলবাবু বলতে থাকে, আসলে ওনার হয়ে উকিল আছে, ওনার সঙ্গে অভিজ্ঞান দত্ত যা ধুরন্ধর লোক, ওনার সঙ্গে কোনো উকিল দাঁড়াতে পারবে না। এই জন্য একজন আছে যে ওনার হয়ে নিজ ইচ্ছায় দাঁড়াতে চেয়েছেন। এরপরে মহামান্য আদালত তাকে ডাকলে ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, সময় মতো না পৌঁছানোর জন্য আমাকে ক্ষমা করবেন। এরপরে দেখা যায় ঋতুজাকে দেখে খুশি হয়ে যায় কম্পাস, অবাক হয়ে যায় অখিলেশ ও অভিজ্ঞান দত্ত। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমার বৌমার হয়ে আমি লড়বো এই কেসটা। এরপরে তখন দেখা যায় এই কথাটা শুনে বাড়ির সবাই টিভিতে দেখছিল, ঠিক তখনই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, এবার কম্পাসকে অবশ্যই উদ্ধার করবে। কম্পাসকে আর কেউ ওখানে আটকে রাখতে পারবে না, আর অভিজ্ঞান দত্তও পারবে না কম্পাসকে ফাঁসিয়ে দিতে।